আমরা বলেছি বাছাই কমিটি এর পরে এটা আসার পরে নামগুলো আসার পরে তারা 15 জনের নাম, যত নামগুলো আসবে 15 জনের নামে তালিকা, তারা একটা প্যানেল, তারা একটা তালিকা তারা এটা ঠিক করতে পারেন। আজকে সকালবেলা আলোচনা শুরুর মুহূর্তেই তারা আমাদের কাছে একটা সংশোধিত প্রস্তাবনা তারা আজকে হাজির করেছেন। এই 4টা দলের তত্ত্বাবধায়ক সরকারের গঠন কাঠামো কীরকম হবে, প্রক্রিয়া কী হবে, এ ব্যাপারে তারা কনসলিডেট করে সমন্বিত করে আজকে তারা একটা প্রস্তাবনা হাজির করেছেন। তা আমরা প্রথম যেটা আপনাদের মাধ্যমে দেশবাসী বা গণমাধ্যমকে জানাতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবাই আমরা একমত। যেটা ত্রয়োদশ সংশোধনীর যেটা আছে এবং উচ্চ আদালতে যে রায়টা পেন্ডিং আছে, আমরা আশা করি সেটা তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠার পক্ষেই তার রায়টা আসবে। এটাকে ধরে নিয়েই সমগ্র আলোচনা। 2 হচ্ছে এই প্রস্তাবের সাথে আমরা একমত। তত্ত্বাবধায়ক সরকারের নামটাকে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার এভাবে যদি এটাকে শব্দগুচ্ছ যুক্ত করা যায় এটা ভালো হয়। সরকার চরিত্রের দিক থেকে যেহেতু নির্দলীয় নিরপেক্ষ, এটাকে ডেফিনিটভাবে উল্লেখ করতে পারলে ভালো হয়। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের গঠনের প্রক্রিয়াতে সংসদের প্রতিনিধিত্বকারী যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধির সমন্বয়ে বাছাই কমিটি হওয়া দরকার। যেই বাছাই কমিটি তারা সংসদের বাইরে থাকা নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকেও তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর ব্যাপারে তারা নাম তারা চাইতে পারেন। এমনকি নাগরিক সমাজের বিভিন্ন অংশ থেকেও নাম তারা আহ্বান করতে পারেন, যেটা ইতিমধ্যে আপনারা জানেন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে, এমনকি দুদকের এবার গঠনের ক্ষেত্রে যেভাবে নামগুলো বাইরে থেকে চাওয়া হয়েছে, এটাকে আমরা মনে করি অনেক বেশি গণতান্ত্রিক, অনেক বেশি অংশীদারিত্বমূলক এবং অনেক বেশি এনগেজমেন্টমূলক এটাকে যুক্ত করা দরকার। আমরা বলেছি বাছাই কমিটি এর পরে এটা আসার পরে নামগুলো আসার পরে তারা 15 জনের নাম, যত নামগুলো আসবে 15 জনের নামে তালিকা, তারা একটা প্যানেল, তারা একটা তালিকা তারা এটা ঠিক করতে পারেন। আর যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ, আমরা বলেছি সংসদের নিম্ন কক্ষ বা উচ্চ কক্ষ যদি হয়, সদস্যরা মিলে 15 জন সদস্য মিলে একটা শুনানি করা যেতে পারে তাদের প্রজ্ঞা, যোগ্যতা, তাদের দূরদর্শিতা এবং কার্যকারিতা সেগুলো নিয়ে। এরপরে যদি তারা এবং সেখান থেকে যদি একমত যদি হওয়া যায়, বাছাই কমিটি যদি একমত হতে পারে ভালো। যদি বাছাই কমিটি একমত হতে না পারে তাহলে 48 ঘন্টার মধ্যে উভয় কক্ষের, যদি উচ্চ পরিষদ না হয় তাহলে কেবলমাত্র পার্লামেন্ট মানে নিম্ন কক্ষের সদস্যরা গোপন ব্যালটে র্যাঙ্ক চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি প্রয়োগ করে উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাব সর্বোচ্চ উপদেষ্টা মণ্ডলীর সদস্য হওয়া উচিত এই অন্তর্বর্তী তদারকি সরকারের 11 জনের মধ্যে। প্রধান উপদেষ্টা এবং তিনি 6 জন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনি এই প্যানেল থেকে তিনি যুক্ত করতে পারবেন। বাকি যে থাকে সদস্যরা, বাকি সদস্যদেরকে তিনি তার ব্যক্তিগত পছন্দ থেকে, বিশেষ করে যে তালিকা, যে প্যানেলের তো আরও তো নাম থাকবে, তিনি সেগুলো থেকে তিনি বাকি উপদেষ্টাদের নাম তিনি যুক্ত করতে পারেন। আমরা কিন্তু এখানে যে আলাপ আলোচনা যেটা হয়েছে সে আলাপ আলোচনা আমরা মোটামুটি আজকে ঐক্যমতের প্রায় কাছাকাছি। বড় ধরনের কোনো দ্বিমত এ পর্যন্ত আমি লক্ষ্য করছি না। যেটুকু আলাপ আলোচনা আছে তারা বাছাই কমিটিকে তারা 7 থেকে এটাকে 5-এ আনার একটা প্রস্তাবনা আছে। বাছাই কমিটিতে সমস্ত প্রতিনিধিত্বকারী দল সবাইকে তারা যুক্ত করতে চান না, এরকম একটা আলোচনা আছে। এবং সেদিক থেকে তারপরে যদি আমরা একমত হতে না পারি তাহলে সর্বশেষ বিকল্প হিসাবে আপিল বিভাগের যিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা একটা বিচারপতি, যারা অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটা ক্রম নির্ধারণ করে লাস্ট একটা অপশন হিসাবে সেখান থেকেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগের ব্যাপারটা, এটা একটা লাস্ট বিবেচনা করা যায় কিনা এরকম একটা চিন্তা সেদিক থেকে আছে।
তো আমরা মনে করি এগুলো আমরা যেটুকু আলাপ আলোচনা হয়েছে, সবাইকে এনগেজ করা, সুযোগটা আছে, ডেমোক্রেটিক স্পেসটা বাড়ানো, সবার মতামতটা যুক্ত করা, যাতে স্বচ্ছতার সাথে দায়বদ্ধতার সাথে যাতে আমরা প্রজ্ঞাবান, দূরদৃষ্টি সম্পন্ন, অভিজ্ঞ এবং যাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন উত্থাপিত না হয় এরকম ব্যক্তিবর্গকে আশা করি আমরা আনতে পারবো। আর শেষ যে কথাটা আমরা বলতে চাই, একটা কথা আলোচনা এসেছিল, কোনো কারণে যদি সংসদ যদি ভেঙে যায় তাহলে তারপরে কি যাতে একটা গভর্নেন্সের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, তাহলে ইমিডিয়েটলি পরবর্তী বলা হয়েছিল যে 48 ঘন্টা, পরে আলোচনা হয়েছে 96 ঘন্টা, এমনকি 120 ঘন্টার মধ্যেও আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যেতে পারে। একটা কথা আমাদের দল থেকে আমরা বলেছি যে যদি কোনো কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগের ব্যাপারে যদি সময় লাগে, কোনো দিন ধরুন 12 ঘন্টা 48 ঘন্টা যদি বেশি সময় লাগে, সেদিক থেকে প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে আছেন, তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা মণ্ডলী দায়িত্ব গ্রহণ পর্যন্ত, যেটা স্বাভাবিক নিয়ম, তিনি এই সরকারের অন্তর্বর্তীকালীন যে সময়, সেই সময়কালে তিনি দায়িত্ব পালন করবেন। সেদিক থেকে গভর্নেন্সের অথবা সরকারের বড় কোনো ব্যত্যয়, বড় কোনো সংকট তৈরি হবার কোনো কথা না। তারা এখন দুপুরের সময় তারা বিরতি নিয়েছেন, তারা ঐক্যমত কমিশনের সদস্যরা তারা এখনই তারা বসবেন, আলাপ আলোচনা করে যে মতামত হয়েছে তারা এগুলোকে আবার এটাকে তারা সমন্বিত করে খাওয়ার পরপরই 3টা 5 আবার শুরু হবে, এর পরপরই তারা একটা প্রস্তাব তারা উত্থাপন করবেন এবং আশা করি আজকেই আমরা তত্ত্বাবধায়ক সরকার, তার গঠন কাঠামো, প্রক্রিয়া, এসব ব্যাপারে আজকে আমরা একটা উপযুক্ত সিদ্ধান্তের জায়গায় আমরা আসতে পারবো। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা গত প্রায় তৃতীয় দফা মেনলি আসলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করছি। গত সপ্তাহে এবং তার আগেও আমরা আপনাদের সাথে কথা বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এবং এটার গঠন। যদিও কোনো রাজনৈতিক দল বলার চেষ্টা করছে তারা আসলে ছাড় দিয়েছে এবং তাদের একটা প্রস্তাবনা তত্ত্বাবধায়ক সরকার হিসাবে কমিশনে আলোচিত হচ্ছে অথবা গ্রহণযোগ্য হচ্ছে, বটম লাইন হচ্ছে এটা আদালতের রায়ের মাধ্যমে অলরেডি পুনঃপ্রতিষ্ঠা হয়ে গেছে। ঠিক যেভাবে রেফারেন্ডামের প্রভিশনটা চলে গিয়েছিল, রেফারেন্ডাম আবার ফিরে এসছে, তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চলে আসছে। তাহলে আমরা আলোচনাটা আসলে কি করছি? 96তে তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা পাশ হইল ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, সেখানে সংবিধানের 58 খ থেকে কয়েকটা সাবসেকশন যোগ করা হয়েছিল। সেই ফরমেশন নিয়ে আমরা আলোচনা করছি। গত এক সপ্তাহে এই আলোচনাটা বিভিন্ন দলের প্রস্তাবনা, কাউন্টার প্রস্তাবনার প্রেক্ষিতে বারবার মুলতবি হয়েছে। এই মুলতবি প্রস্তাবনাগুলোকে একত্রিত করে আজকে যেটা করেছে, কমিশন নিজে একটা প্রস্তাব দিয়েছে, যেই প্রস্তাবটার সাথে মোটা দাগে সকল রাজনৈতিক দল আসলে একমত। এবং আপনারা ইতিমধ্যে এটা শুনেছেন যে এটার ফরম্যাটটা হচ্ছে মোটা দাগে যে রাজনৈতিক নেতারা সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন তারাই এটা সমাধান করবেন, তারাই আসলে বসে এটা গঠন করবেন এবং সেখানে সংসদের প্রধান দল, সংসদের বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল যারা থাকবেন তারা মতামত দেবেন। মতামত করে 7 জনের একটা প্যানেলের প্রস্তাবের ব্যাপারে একমত হওয়া হয়েছে। এই প্রস্তাব, এই বাছাই কমিটি তখন আবার 5 জন করে সর্টিং করবেন। শেষে গিয়ে সরকারি দলের প্রস্তাব, বিরোধী দলের প্রস্তাব, তৃতীয় বিরোধী দলের প্রস্তাব মিলে আমরা দেখতে পাচ্ছি যে 5 জনের একটা প্যানেলে হয়ে যাবে। যদি প্রথম স্টেজেই আমরা সবাই মিলে একমত হতে না পারি, তখন হচ্ছে ওই 5 জনের প্যানেল থেকে একটা র্যাঙ্ক চয়েস ভোট হবে। র্যাঙ্ক চয়েস মানে হচ্ছে এই কমিটির 7 জন সদস্য 5 জনের ব্যাপারেই ভোট দেবে, 5টা ভোট দেবে। আমার প্রথম চয়েস ভোট, আমার দ্বিতীয় চয়েস ভোট, মানে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তাকে চাই, তৃতীয়ত আমি ওনাকে চাই, চতুর্থত আমি সেই দূরের লোকটাকে চাই, আর পঞ্চমত আমি যাকে কেউ চায় না তাকে চাই। এই 5টা ভোটের ভিত্তিতে তখন এইটা আবার যোগ বিয়োগ হবে। এই ভিত্তিতে যেটা হবে, একটা জায়গাতে সলিউশন হয়ে যাবে যে প্রথম ভোটের ব্যাপারে না হলে দ্বিতীয় যিনি সর্বোচ্চ ভোট পাচ্ছেন, এই র্যাঙ্ক চয়েসের উপর ভিত্তি করে রেজলিউশন হয়ে যাবে। তো এইটার ব্যাপারে হচ্ছে যে কিছু ছোটোখাটো দ্বিমত আছে এখন পর্যন্ত। সেটা হচ্ছে যে সংসদে দ্বিতীয় বিরোধী দল তাকে ইনক্লুড করা হয়েছে প্রস্তাবনার কমিটিগুলোতে।
প্রস্তাব আসছে যে যারা প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল আছেন সংসদে তাদের সকলকেই কি মতামতে অংশগ্রহণ করানো যায় কিনা, এরকম একটা প্রস্তাব আসছে। আর একটা প্রস্তাব আসছে সংসদের বাইরে রাজনৈতিকভাবে নিবন্ধিত ক্রিয়াশীল দল এমন দলের মতামত আমরা নেব কিনা, প্রধান উপদেষ্টা কে হবেন এই ব্যাপারে একটা ছোট্ট মত আছে। আর থার্ড হচ্ছে প্রধান উপদেষ্টা নিয়োগের ব্যাপারে মোটা দাগে প্রসেসের ব্যাপারে আমরা প্রায় একমত। আর বাকি উপদেষ্টা যে কয়জন হবেন 15 জন, সেই 15 জন নিয়োগের ব্যাপারে কি এই একই বাছাই কমিটি মতামত দিয়ে ঠিক করবেন, না এটা পুরোটা এখতিয়ার আমরা প্রধান উপদেষ্টাকে দিয়ে দেব। এখন পর্যন্ত প্রস্তাবনা হচ্ছে প্রধান উপদেষ্টাকে দিয়ে দেওয়া। এবি পার্টির পক্ষ থেকে আমাদের কলিগ ব্যারিস্টার সানি প্রস্তাব করেছেন যে এইটার ব্যাপারেও বাকি উপদেষ্টা কারা হবেন সেখানেও বাছাই কমিটির একটা মতামত নেওয়া যেতে পারে, তবে সেটা প্রধান উপদেষ্টা নিতে বাধ্য নন। আবার আলোচনাতে এটাও এসছে চয়েস র্যাঙ্কে যাদের দ্বিতীয় নাম ছিল, তৃতীয় নাম ছিল, চতুর্থ নাম ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ব্যাপারে, তাদেরকেও আমরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য করে নিতে পারি কিনা। আলোচনাটা এখন এই জায়গাতে আছে, প্রায় 90% হয়ে গেছে। আমরা ধারণা করছি বাকিগুলো লাঞ্চের পরে কমিশন এই ফাঁকে একটু বসে বাকি প্রস্তাবনা করে এটা মোটামুটি আজকে আমরা একমত হয়ে যাব। কিন্তু এই যাওয়ার মধ্য থেকে মাথায় রাখতে হবে যে আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গা বাকি রয়ে গেছে। আজকের আলোচনা করবার বাইরে আমি একটা বিষয় আপনাদের দৃষ্টিতে আনতে চাই। আপনাদের হয়তো আজকে নজরে পড়েছে জুলাই যোদ্ধা সংসদ নামে একটা প্ল্যাটফর্ম আজকে এখানে একটা মানববন্ধন করেছে ছোট আকারে সকালবেলা, যদি আপনাদের চোখে পড়ে থাকে, এবং তারা আমরা দেখলাম আগামী কয়েকদিনই এখানে আসবেন। জুলাই যোদ্ধা সংসদ হচ্ছে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য বেশ কিছু বিষয় ক্যাম্পেইন করছে। তারা তাদের দাবি মোতাবেক প্রায় 8000 সদস্য পরিবারকে রিপ্রেজেন্ট করেন, যেটা সংখ্যাটা বিশাল। আপনারা জানেন যে এখন পর্যন্ত নিবন্ধিত আহত পরিবারের সংখ্যা, আহত ব্যক্তির সংখ্যা হচ্ছে 14,000, আরও 1700 প্রক্রিয়াধীন আছে, বাকি আরও 3000 আহত জুলাই যোদ্ধার ব্যাপারে যাচাই বাছাই চলছে। তাদের অনেকগুলো দাবি আছে। আজকে তারা যে দাবিটা নিয়ে এসছে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদটা এই মাসের মধ্যে যেন করা হয়, তা না হলে তারা বলছে তারা 31 তারিখে শাহবাগে একটা মহাসমাবেশ করবেন সকল আহত এবং শহীদ পরিবারকে নিয়ে। আরেকটা বিষয় তারা বলেছেন যে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই আগস্টের যোদ্ধাদেরকে 5% কোটা দেওয়া হচ্ছে, ওনারা এই কোটার বিরুদ্ধে এবং এই দাবিগুলোকে আমরা ন্যায্য মনে করি। আমরা বোধ করছি যে এই কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে মেধার ভিত্তিতে একটা সমাজ এবং রাষ্ট্রকে গড়ে তোলবার যে আজাদির লড়াই আমাদের শত বছরের, যেটা 71 থেকে 24-এ বারবার ফিরে ফিরে এসছে, এই কোটার বিরুদ্ধে জায়গাটা নিয়ে ওনারাও কথা বলছেন। ওনারা বলছেন যে এটা করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার মতো করে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ছোট করা হচ্ছে, হেয় করা হচ্ছে, এবং এটার মধ্য দিয়ে জুলাই যোদ্ধাদেরকে অসম্মান করা হচ্ছে। সেটাও খুব ন্যায্য দাবি বলে আমরা মনে করি। তো আমাদের বিনীত অনুরোধ, আপনারাও এটাও জাতির সামনে তুলে ধরবেন। ওনারা রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করছেন এই যৌক্তিক দাবিটা নিয়ে, কমিশনে যেন আমরা আলোচনা করি। আর একটা বিষয় আমাদের কাছে এসছে, পুলিশ সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার নিয়ে তেমন কোনো আলোচনা